হ্যালো ভিউয়ার্স, এমএস শিক্ষানিকেতনে সকল শিক্ষার্থীকে জানাই সুপ্রভাত। আজকে দ্বিতীয় পর্বে আপনাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কয়টি এবং কি কি সে নামগুলো জেনে নেব। কেমনভাবে একটি ছোট্ট কবিতার লাইন আকারে আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের একটা লাইন মনে রাখলেই বঙ্কিমের সমগ্র অর্থাৎ 14টি উপন্যাস যেন সহজেই মনে থাকে। সেই জন্যেই আপনাদের সামনে নিয়ে এসেছি, যাতে আপনারা সহজে খুব তাড়াতাড়ি মনে রাখতে পারেন, যাতে আপনাদের ওই একটা একটা করে মুখস্থ না করতে হয়। সেই জন্য একটা ছোট্ট কবিতার লাইনে আপনাদের সামনে তুলে ধরব। বঙ্কিমচন্দ্রের এই উপন্যাসগুলি বিশেষ করে কল্যাণ ইউনিভার্সিটি এবং বর্ধমান ইউনিভার্সিটির বিএ পাস এবং অনার্সে পড়ানো হয় বা সিলেবাস থাকে। এছাড়াও নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি এবং পিজি উভয় ক্ষেত্রেই খুব গুরুত্বপূর্ণ জিনিস। এছাড়াও ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একাদশ শ্রেণীর বিশেষ করে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসটিও রয়েছে, যা তাদেরও খুব গুরুত্বপূর্ণ। দেখুন, এবার আপনাদের সামনে দেখাবো। দেখুন, জুরা শিরা, জুরা শিরা, আদুর দেহে, আদুর দেহে, কিরিমিরি কৈবিচ, কিরিমিরি কৈবিচ। তাহলে দেখুন, আপনাদের সামনে একটা ছোট্ট কবিতা লাইন লিখেছি, যার কোনো মিল বা অর্থ না হতে পারে, কিন্তু এই একটা লাইন দিয়েই আপনাদের বঙ্কিমের 14টি উপন্যাসই আমি নাম লিখে দেখাবো। জুরা, জু রা, সি রা, আ দুর র, আদু র, দে, ক্রি মৃ কো ই বি চ। এই যে আপনাদের 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এই 14টা অক্ষরের তলায় আমি দাগ দিয়েছি। এই 14টা অক্ষর দিয়েই বঙ্কিমচন্দ্রের 14টি উপন্যাসকে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে প্রথম আছে জুরা। তাহলে জুরা জু, 1 নম্বর জু। জুতে যুগ লাঙ্গরীয়, যুগ লাঙ্গরীয়। যুগ লাঙ্গরীয়। 2 নম্বর আছে রা। রাতে আছে রাধা রানী। রাধা রানী। 3 নম্বর সি। सीते सीताराम, सीताराम। 4 नंबर के আছে आ। 4 नंबरे आ, आते आनंदमठ, आनंदमठ। তারপর আছে দু, 5 নম্বর। তাহলে সি হয়ে আছে শীতে সীতারাম, রা। 4 নম্বর রা, রাতে রাজ সিংহ। রাজ সিংহ। তারপর আছে আ, 5, আতে আনন্দমঠ। আনন্দমঠ। তারপর আছে 6 দু, দুতে দুর্গেশ নন্দিনী। দুর্গেশ নন্দিনী। তারপর আছে র, আবার সাথে আছে র, রতে রজনী। রতে
রজনী। তারপর আছে দে, 8 নম্বর, দেতে দেবী চৌধুরানী। চৌধুরানী। তারপর আছে ক্রি, 9 নম্বর, ক্রিতে কৃষ্ণকান্তের উইল। কৃষ্ণ কান্তের উইল। মৃ, তারপরে 9, 10 নম্বরে মৃ, মৃতে মৃণালিনী। মৃণালিনী। তারপরে 11 ক, কতে কমলাকান্তের দপ্তর। কমলাকান্তের দপ্তর। তারপর আছে হস্যই, 12 নম্বর, হস্যইতে ইন্দ্রা। ইন্দ্রা। তারপর আছে বি, 13 নম্বর, বিতে বিষবৃক্ষ। লাস্ট নাম্বার আছে চ, চতে চন্দ্রশেখর। তাহলে আমরা একটা লাইনের মধ্যে বা কয়েকটি অক্ষরের মধ্যে 14টা উপন্যাস নাম আমরা জেনে নিলাম বঙ্কিমচন্দ্রের। তাহলে জুরা সিরা আদুর দেহে ক্রি মিরি কই বীজ। তাহলে জুতে যুগলাঙ্গরীয়, রাতে রাধারানী, শীতে সীতারাম, রাতে রাজসিংহ, আতে আনন্দমঠ, দুতে দুর্গেশ নন্দিনী, রতে রজনী, দেতে দেবী চৌধুরানী, কৃতে কৃষ্ণকান্তের উইল, মৃতে মৃণালিনী, কতে কমলাকান্তের দপ্তর, হস্যইতে ইন্দ্রা, বিতে বিষবৃক্ষ আর চতে চন্দ্রশেখর। এই 14টা উপন্যাসের নাম জানলাম, কিন্তু বিশেষ করে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি খুব গুরুত্বপূর্ণ। কেননা বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি পরাধীন ভারতের যে জ্বালা যন্ত্রণা বা ইংরেজ সরকারের অত্যাচারের কথা বর্ণিত হয়েছে। বিশেষ করে আনন্দমঠ এর বন্দে মাতরম সঙ্গীতটি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে ব্যাপক হারে উদ্দোলিত করেছিল বা আন্দোলিত করেছিল, ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদেরকে উজ্জীবিত করেছিল। আর এই জন্যেই এই উপন্যাসটি বিশেষ করে প্রচলিত এবং সমালোচিত উপন্যাসও বলা হয় তাকে। যেমন আলোচিত হয়েছে তেমনি আবার সমালোচিত হয়েছে। কারণ হলো এই উপন্যাসে ব্রিটিশ সরকারের যে রাজনৈতিক অত্যাচার ও চাপানুতোর তা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুন্দর ও পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছেন। এগুলি গেল বঙ্কিমচন্দ্রের 14খানি উপন্যাস। এবার বঙ্কিমচন্দ্রের উপন্যাসের কয়টি শ্রেণী ও কয়টি শ্রেণীতে কী কী উপন্যাস আছে সেটা আমরা জেনে নেব। এবার আপনাদের সামনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাসের শ্রেণীবিন্যাস সম্পর্কে সংক্ষিপ্তে জানাব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলিকে 3টি শ্রেণীতে বিন্যস্ত করেছি। বিশেষ করে ইতিহাস ও রোমান আশ্রয় উপন্যাস, দ্বিতীয় পারিবারিক ও সামাজিক সমস্যামূলক উপন্যাস, তৃতীয় তত্ত্বমূলক ও দেশাত্মবোধক উপন্যাস। এই 3টি শ্রেণী ভাগ। এবার প্রথমে জেনে নেব ইতিহাস ও রোমান আশ্রয় উপন্যাসগুলির মধ্যে কয়েকটি নাম। দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, যুগলাঙ্গরীয়, চন্দ্রশেখর, রাজসিংহ। এবার পড়তেই পারে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ইতিহাস আশ্রয়ী ও রোমান্স আশ্রয়ী 2টি উপন্যাসের নাম লিখো। আপনারা যে কোনো লিখতে পারেন, দুর্গেশ নন্দিনী লিখতে পারেন, কপালকুণ্ডলা লিখতে পারেন, চন্দ্রশেখর লিখতে পারেন, রাজসিংহ লিখতে পারেন, যে কোনো। বা যদি বলে ইতিহাস আশ্রয়ী উপন্যাস তাহলে অবশ্যই রাজসিংহ লিখবেন। এর আগেও আমি দেখিয়েছি। দ্বিতীয় নম্বরে কি আছে? পারিবারিক ও সামাজিক সমস্যামূলক উপন্যাস। এখানে প্রশ্ন থাকতেই পারে পারিবারিক ও সামাজিক
উপন্যাসের যে কোনো দুটি নাম লিখো। তাহলে বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, ইন্দ্রা, রজনী, সীতারাম। তাহলে পারিবারিক ও সামাজিক সমস্যামূলক উপন্যাসগুলি কী কী? বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, রজনী, ইন্দ্রা, সীতারাম। প্রশ্ন থাকতে পারে দুটি সামাজিক ও পারিবারিক সমস্যামূলক উপন্যাসের নাম লিখো। লিখতে পারেন বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, নাহলে সীতারাম, রজনী, যে কোনো দুটি। তৃতীয় নম্বর আছে তত্ত্বমূলক ও দেশাত্মবোধক উপন্যাসের নাম লিখো। তাহলে তত্ত্ব দেশাত্মমূলক উপন্যাস হলো আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম। এখানে কোশ্চেন দিতেই পারে আপনাদেরকে 2 নম্বরে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত যে কোনো দুটি তত্ত্বমূলক ও দেশাত্মবোধক উপন্যাসের নাম লিখো। আনন্দমঠ ও দেবী চৌধুরানী লিখতে পারেন। এগুলি গেল তার উপন্যাসের শ্রেণীবিন্যাস। বিশেষ করে আনন্দমঠ উপন্যাস সম্পর্কে 2 নম্বরের গ্র্যাজুয়েশনে, বিশেষ করে কল্যাণী বর্ধমান পাস অনার্সে এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি বা পিজির ক্ষেত্রে 2 নম্বরের কোশ্চেন যদি থেকে থাকে তাহলে আনন্দমঠ উপন্যাস সম্পর্কে সংক্ষিপ্ত লিখো 2 নম্বরে থাকতে পারে। তাহলে বিশেষ করে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসটি হলো একটি বিশেষ রাজনৈতিক উপন্যাস। আর আনন্দমঠ উপন্যাসে বিশেষ করে বন্দে মাতরম সঙ্গীতটি ব্যবহৃত হয়েছে, যা স্বাধীনতা আন্দোলনের সময় স্বাধীনতা সংগ্রামীদের প্রেরণা জুগিয়েছিলেন। এ অবধি লিখলেই চলবে। এবার আমি আপনাদের সামনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাসের কিছু সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ যদি কোনো 5 নম্বর বা বড় কোশ্চেন আপনারা লিখতে যান, সেই ক্ষেত্রে প্রথমে সংক্ষিপ্ত উপন্যাসিকের বিবরণ, তারপর রচিত উপন্যাস এবং উপন্যাসের বৈশিষ্ট্যগুলি পরপর আপনারা লিখতে পারেন। বিশেষ করে তার বিবরণটা প্রথমে লিখবেন, লিখার পরে তার উপন্যাসের সংখ্যা 14খানা যে আমি নাম লিখে দিয়েছি ওই নামগুলো লিখবেন, তারপরে তার উপন্যাসে যে সাধারণ বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি লিখবেন। তারপরে যদি আপনারা কিছু পারেন বড় প্রশ্নের ক্ষেত্রে তো অবশ্যই লিখবেন। এক্ষেত্রে আপনারা যদি পূর্ণ না লিখতে পারেন, এ অবধি যদি লিখেন, অনেক ক্ষেত্রে 5 বা 10-এর ক্ষেত্রে আপনারা মোটামুটি একটা নাম্বার পেয়ে যাবেন। এবার আমরা উপন্যাসের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেব। তাহলে প্রথম বৈশিষ্ট্য 1 নম্বর, প্রথম বৈশিষ্ট্য কি আছে? প্রথম বৈশিষ্ট্য আমরা লিখব ঐতিহাসিক প্রেক্ষাপট। ঐতিহাসিক প্রেক্ষাপট, ঐতিহাসিক প্রেক্ষাপট। তাহলে তার উপন্যাসের বৈশিষ্ট্য ঐতিহাসিক প্রেক্ষাপট। রাজসিংহ উপন্যাস বিশেষ করে, তাহলে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাসে ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে আমরা জানতে পারি। 2 নম্বর, সামাজিক ও পারিবারিক সামাজিক ও পারিবারিক ঘটনা স্রোত। কোন উপন্যাসে জানা যায়? বিশেষ করে বিষবৃক্ষ। তো দ্বিতীয় বৈশিষ্ট্য কি আছে? তার সামাজিক ও পারিবারিক ঘটনা সম্পর্কে বেশ কিছু বিবরণ জানা যায়, বিশেষ করে বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল ইত্যাদি উপন্যাসে। 3 নম্বর, রোমান্টিক প্রেমের বাতাবরণ। প্রেমের বাতাবরণ। রোমান্টিক প্রেমের বাতাবরণ দেখা যায় কপালকুণ্ডলা উপন্যাসে। তাহলে রোমান্টিক প্রেমের বাতাবরণ দেখা যায় কোন উপন্যাসে? কপালকুণ্ডলা। তাহলে রোমান্টিক প্রেমের বাতাবরণ একটি বৈশিষ্ট্য হলো রোমান্টিক প্রেমের বাতাবরণ। 4 নম্বর, দেশাত্মবোধের জাগরণ। দেশাত্মবোধের জাগরণ। কোন উপন্যাসে দেখা যায়? আনন্দমঠ উপন্যাসে। আনন্দমঠ উপন্যাসে। 5 নম্বর, ব্রিটিশ সরকারের অত্যাচার। সরকারের অত্যাচার, এটাও আনন্দমঠ উপন্যাসে লক্ষ্য করা যায়। 6 নম্বর, তত্ত্বমূলক উপদেশ। তত্ত্বমূলক উপদেশ।
উপদেশ। 7 নম্বর, নবযুগের সূচনা। এই কটা ছিল তার উপন্যাসের বৈশিষ্ট্য। তাহলে প্রথম ছিল ঐতিহাসিক প্রেক্ষাপট, কোন উপন্যাসে লক্ষ্য করা যায়? রাজসিংহ। সামাজিক ও পারিবারিক ঘটনাস্রোত বা দ্বন্দ্বমূলক বিষয় দেখা যায় বিষবৃক্ষ উপন্যাসে। রোমান্টিক প্রেমের বাতাবরণ লক্ষ্য করা যায় কপালকুণ্ডলা উপন্যাসে। দেশাত্মবোধের জাগরণ লক্ষ্য করা যায় আনন্দমঠ উপন্যাসে। ব্রিটিশ সরকারের অত্যাচারের কাহিনী বা ব্রিটিশ সরকারের যে দমনমূলক নীতির কথা জানা যায় আনন্দমঠ উপন্যাস থেকে। আর তত্ত্বমূলক উপদেশ আর নবযুগের সূচনা, এগুলি ছিল উপন্যাসের বৈশিষ্ট্য। যদি বড় কোশ্চেনের ক্ষেত্রে আপনাদেরকে না জানা থাকে, সেই ক্ষেত্রে প্রথমে আপনারা ঔপন্যাসিক সম্বন্ধে ভূমিকা লিখুন, তারপরে রচিত উপন্যাসগুলি লিখুন, উপন্যাসের শ্রেণীবিন্যাস লিখুন এবং উপন্যাসের বৈশিষ্ট্যগুলি লিখলে অনেকটাই আপনাদের উত্তর হয়ে যাবে। সেই ক্ষেত্রে শূন্য পদ থেকে অনেকটাই নাম্বার ক্যারি করে যাবে। এখানেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা শেষ। এর পরের পর্বে বা পরের ক্লাসে অন্য সাহিত্যিক ও ঔপন্যাসিক সম্পর্কে আলোচনা করে আপনাদেরকে শোনাবো। যদি কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।